আফ্রিকা মহাদেশের অন্যতম বৃহত্তম দেশ হচ্ছে সুদান। গত 2 বছর ধরে এই দেশটি নিরন্তর গৃহযুদ্ধের শিকার হয়ে পড়েছে। 2023 সালের এপ্রিল মাস থেকে শুরু হয় এই সংঘাত, যা সুদানি সশস্ত্র বাহিনী SAF এবং র্যাপিড সাপোর্ট ফোর্স বা RSF নামক প্যারামিলিটারি গ্রুপের মধ্যে শুরু হয়, যা এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটে পরিণত হয়েছে। জাতিসংঘের মতে সুদানে 21 মিলিয়নেরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটের মুখোমুখি এবং দারফুর ও কোর্ডোফান অঞ্চলে দুর্ভিক্ষ চলছে। সাম্প্রতিককালে উত্তর দারফুরের রাজধানী আল-ফাশের শহরের পতন এই সংকটকে আরো গভীর করে তুলছে, যেখানে হাজার হাজার নিরীহ মানুষ নির্যাতিত এবং হত্যা করা হচ্ছে এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুহারা হয়েছে। এই সংকটের ঐতিহাসিক শেকড় রয়েছে সুদানের অশান্ত রাজনৈতিক পরিস্থিতির সাথে। 3 দশক ধরে সুদান শাসন করছেন উমর আল বাশির, যিনি 1989 সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন। বাশিরের শাসনকালে ব্যাপক মানবাধিকার লঙ্ঘন শুরু হয় অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং দারফুরের মতো প্রান্তিক অঞ্চলে সংঘাত দেখা দেয়। 2000-এর দশকের শুরুতে দারফুরে গণহত্যায় লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে এবং আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় বয়ে যায়। RSF নিজেই বাশিরের নির্দেশে দারফুরে নৃশংসতা চালানো জান জাইদ মিলিশিয়া থেকে সৃষ্টি হয়েছে। 2019 সালে অর্থনৈতিক সংকট এবং সামরিক শাসনের সমাপ্তির দাবিতে ব্যাপক গণতান্ত্রিক বিক্ষোভে বাশিরের পতন ঘটে। স্বৈরশাসক উমর আল বাশিরের পতনের পর সেনাবাহিনীর প্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহান এবং তার প্রাক্তন উপপ্রধান মোহাম্মদ হামদান দাগালো মিলে একটি সিভিলিয়ান সরকার গঠন করেন, আর এর মাধ্যমেই সুদানে সামরিক সিভিলিয়ান মিশ্রিত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার লক্ষ্য ছিল গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে দেশকে একটি গণতান্ত্রিক ভাবধারায় ফিরিয়ে নিয়ে যাওয়া। কিন্তু SAF এবং RSF এর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে, কারণ উভয় পক্ষ সুদানের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পদ যেমন সোনার খনি এবং অর্থনৈতিক অঞ্চল নিয়ন্ত্রণের জন্য প্রতিযোগিতা শুরু করে। 2021 সালের অক্টোবরে বুরহানের নেতৃত্বে এবং RSF এর সমর্থনে একটি সামরিক অভ্যুত্থানে সিভিলিয়ান সরকার ভেঙে যায় এবং সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে। 2022 সালের ডিসেম্বরে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি RSF কে জাতীয় সেনাবাহিনীতে একীভূত করার দাবি জানায়, যেটি হেমিতির স্বায়ত্তশাসন এবং সম্পদকে হুমকির মুখে ফেলে দেয়। এই একীভূতকরণের সময়সূচি ও কমান্ড কাঠামো নিয়ে মতবিরোধ 2023 সালের এপ্রিলে পূর্ণ গৃহযুদ্ধে রূপ নেয়। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে খার্তুম, দুরমান এবং বাহরি শহরগুলোতে তীব্র লড়াই শুরু হয়। 2025 সালের মার্চ মাসে সেনাবাহিনী খার্তুম পুনরুদ্ধার করে, কিন্তু দারফুরে RSF এর অগ্রগতি থামানো যায়নি। সাম্প্রতিককালে RSF এল ফাশের দখল করে নেয়, যা সেনাবাহিনীর দারফুরের শেষ শক্তিস্থল ছিল। এই 18 মাসের অবরোধের পর শহরের পতন, হাজার হাজার মানুষের মৃত্যু এবং যৌন নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। এল ফাশের পতনের সময় RSF এর সৈন্যরা রাস্তায় লাশ ফেলে রেখেছে, পুরুষদের ছুটতে বলে গুলি করেছে এবং নারী শিশুদের যৌন নির্যাতন করেছে। সুদানি কূটনীতিকরা এগুলোকে যুদ্ধ অপরাধ বলে অভিযোগ করেছেন। জাতিসংঘের মানবাধিকার কমিশনার ডেনিস ব্রাউন বলেছেন, সিভিলিয়ানরা সামরিক লাইনের মাঝখানে আটকে পড়েছে, খাবার এবং সাহায্য থেকে বিচ্ছিন্ন। রেড ক্রসের প্রধান জিওর্জিয়া মালুস বলেছেন, দারফুরে ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। যুদ্ধপক্ষরা খাবার সরবরাহকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। অবরোধ এবং লুটপাটের কারণে সাহায্য পৌঁছানো কঠিন এবং এবছরে মানবিক পরিকল্পনায় মাত্র 28% অর্থায়ন হয়েছে। শিশুরা কলেরা এবং অপুষ্টির শিকার হচ্ছে এবং মোট মৃত্যু সংখ্যা 1.5 লাখেরও বেশি। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া এখানে অত্যন্ত দুর্বল। মিশর, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত
ইউএই এবং যুক্তরাষ্ট্র মধ্যস্থতার চেষ্টা করছে, কিন্তু সুদান সরকার ইউএই এর অংশগ্রহণে শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে, কারণ তারা আরএসএফকে সমর্থনের অভিযোগে অভিযুক্ত। যুক্তরাষ্ট্র 2025 সালের জানুয়ারিতে আরএসএফ এর এই অভিযানকে গণহত্যা হিসেবে ঘোষণা করেছে। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি দারফুরে যুদ্ধ অপরাধ তদন্ত চালাচ্ছে। অস্ট্রেলিয়া এবং কানাডার মতো দেশগুলো অস্ত্র নিষেধাজ্ঞা বাড়ানো এবং সাহায্য বাড়ানোর আহ্বান জানিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ অক্টোবরে এল ফাসের সংকট নিয়ে আলোচনা করে, কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বের অন্যান্য সংকটের কারণে সুদানকে ভুলে যাওয়া হচ্ছে।